স্বয়ংকে গুলি করতে গিয়ে ধরা পড়ল সাক্ষী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাজরানী নাচ করছিল। ঠিক তখনই চলে এসেছে রাজরানীর হাজবেন্ড অর্থাৎ স্বয়মের বাবা, আর বলে আমার ছেলের গুলি লেগেছে, আমি বুঝতে পারছি না কি করব। তখনই রাজরানী বলে কী সব বলছো, তোমার হয়তো মাথাটা খারাপ হয়ে গেছে। রাজরানী বিশ্বাসই করতে পারে না যে স্বয়মের গুলি লাগতে পারে। রাজরানী বলে ওরা তো পরীক্ষা দিতে গেছে, আর স্কুলের ভেতর কে গুলি করলো, কি বলছো বলো তো, আমার তো কিছুই মাথার মধ্যে ঢুকছে না। কিন্তু একটা কথাই বারবার করে বলে স্বয়মের বাবা গুলি লেগেছে, আমার কাছে খবর এসেছে। তারপরেই রাজরানীর অবস্থা খারাপ হয়ে যায়। রাজরানী ফোন করে সাক্ষীকে আর বলে শুনুন সাক্ষী, আমার ছেলের গুলি লেগেছে, ওর যদি কিছু হয় তাহলে কিন্তু আমি মুখার্জি বাড়িতে আগুন জ্বালিয়ে দেব। এই কথাটা আপনি কান খুলে শুনে রাখুন। যে অন্যায় মুখার্জি বাড়ির লোকেরা আমার ছেলের সাথে করেছে তার যোগ্য জবাব কী করে দিতে হয় সেটা এই রাজরানী মুখার্জি কিন্তু খুব ভালো মতন জানে। তখন সাক্ষী বলে কী সব বলছেন আপনি? তখন রাজরানী বলে কেন, আমি কি ভুল কিছু বলেছি? যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। এর মধ্যেই ভূমিকা বলে কি হয়েছে, আমি তো বুঝতে পারছি না। সাক্ষী বলে রাজরানী ফোন করে বলল এই বাড়িতে নাকি আগুন জ্বালিয়ে দেবে। আমি শুনতে পারলাম স্বয়ংকে নাকি কে বা কারা গুলি করেছে স্কুলের মধ্যেই। এটা শোনার পর ভূমিকাও চমকে যায় আর বলে কি বলছোটা কি? সাক্ষী বলে হ্যাঁ, এখন তো আমার খুব ভয় লাগছে, আমাকে একবার ফোন করতে হবে ইউভিনকে, ও ঠিক আছে কিনা জানতে হবে। ভূমিকা বলে না, এখন কাউকে তুমি ফোন করবে না, পুলিশ নিশ্চয়ই আমাদের ওপরেই সন্দেহ প্রকাশ করছে, হয়তো সবার ফোনের ট্র্যাক করে নিচ্ছে। না না না, এখন কোনোভাবেই ফোন করা যাবে না। সাক্ষী তখন বলে আমি আমার ছেলেকে ফোন করতে পারবো না কেন? ভূমিকা বলে কারণ হচ্ছে আমাদের ওপরে সন্দেহ হতে পারে, তাই এখন কারোর কোনো ফোন ধরা যাবে না, ফোন করাও যাবে না। তখনই সাক্ষী বলে কে এই কাজটা করলো? না না, ইউভিনের কোনো বিপদ হবে না তো? আমার ছেলে ইউভিনের যেন কোনো বিপদ না হয়, ও যেন ভালো থাকে। ভূমিকা বলে জানি না এই কাজটা কে করেছে, তবে যে করেছে সে একদমই ঠিক কাজ করেছে। জুঁইয়ের সাথে বারবার স্বয়মের নামটাই আসছিল, তাই রাস্তা থেকে সরিয়ে দিয়ে একদম পারফেক্ট কাজ করেছে। তখনই সাক্ষী নিজের ছেলেকে নিয়ে খুবই চিন্তা করতে থাকে। বাকি সবাই বলে তোমার যখন এতই চিন্তা ছিল তাহলে তুমি ইউভিনকে ছেড়ে চলে গিয়েছিলে কেন? কেন ভাবোনি যে ইউভিন তখন কি করবে না করবে? এরপরে সাক্ষী বলে পুরনো কথা কেন উঠছে বারবার করে, আমি কোনো পুরনো কথা শুনতে চাই না। এখন আমি শুধু চাই জুঁইয়ের সাথে আমি আমার ছেলের বিয়েটা দিয়ে দিতে। ইউভিন জুঁইকে পাগলের মতন ভালোবাসে, আর সেই ভালোবাসাটা যাতে পূর্ণতা পায় আমি সেই চেষ্টাই করছি। ভূমিকা মনে মনে বলে এই দিনটাই তো চেয়েছিলাম দেখতে, আর সেই ইচ্ছেটা এখন পূরণ হতে চলেছে। এর থেকে ভালো আর কি হতে পারে? খুব ভালো একটা খবর যে সাক্ষী এই ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছে। এর মধ্যেই কাজল ঘোষাল তো উপস্থিত ছিল, ডাক্তার অপারেশন করছে। তখনই চলে এসেছে রাজরানী আর স্বয়মের বাবা। রাজরানী এসে বলে কি ব্যাপার, আমার ছেলের গুলি লাগলো কি করে? ম্যাডাম আপনি তো এখানে ছিলেন, চুপ করে থাকবেন না। ঠিক সেই মুহূর্তেই কাজল ঘোষাল বলে দেখুন আমরা তদন্ত করছি, খুব তাড়াতাড়ি খুঁজে বার করতে পারবো কে বা কারা গুলিটা করেছে, কিন্তু দয়া করে আপনারা একটু শান্ত হন। এর মাঝখানেই চলে এসেছে পৃথ্বীজিৎ বাবু আর বলে কোথায় আমার মেয়ে জুঁই, কোথায়? আমি ওকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। কাজল ঘোষাল বলে আরে বাবা আপনি এত উচ্চিংড়ের মতন করছেন কেন? জুঁই এখান থেকে কোথাও যাবে না, জুঁই যেখানে আছে ভালো আছে। কিন্তু পৃথ্বীজিৎ বাবু বলে আমার মেয়ে এখানে থেকে কি করবে? ওকে আমি এক্ষুনি এখান থেকে নিয়ে যাব, আপনি কোনোভাবেই আটকাতে পারবেন না ম্যাডাম। আমার মেয়ে আর আমি নিয়ে যাব, তাহলে এত বাদ কেন? ঠিক সেই মুহূর্তেই তখন কাজল ঘোষাল বলে এখানে না একটা ক্রাইম হয়েছে। হ্যাঁ এখানে একটা ক্রাইম হয়েছে, তাই আমি এখন যতক্ষণ কাউকে না বলবো কেউ জায়গা থেকে নড়বে না। ঠিক সেই মুহূর্তেই স্বয়মের বাবা খুব রেগে যায়, বলে দিলেন তো, হ্যাঁ আমার ছেলেটাকে শেষ করে দিলেন কেন? কি করেছে আমার ছেলে? তখনই জুঁইয়ের বাবা বলে অদ্ভুত তো, আমি কি করলাম? আমি কিছু করিনি, আর আপনাদের মতন মানুষের সাথে আর কী বা করা যেতে পারে? এরপর দুজনের কথা কাটাকাটি শুরু হয়, আর তখনই স্বয়মের বাবার গায়ে হাত তুলতে চায় পৃথ্বীজিৎ বাবুর বডিগার্ডরা, আর তখনই কাজল ঘোষাল এগিয়ে এসে সেই পার্সোনাল সিকিউরিটিকে বেধড়ক মারতে থাকে আর বলে কত টাকা স্যালারি পাও?
তখন সে বলে 50,000 টাকা। কাজল ঘোষাল বলে 50,000 টাকা স্যালারি পেয়ে একজনের গায়ে হাত তুলছো? আর শুনুন পৃথ্বীজিৎ বাবু, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করবেন না, হ্যাঁ? সন্দেহর তীর কিন্তু আপনার দিকেই সব থেকে বেশি আছে। কিন্তু পৃথ্বীজিৎ বাবু বলে, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অপরাধ করিনি যে আপনি আমার সাথে এইভাবে ব্যবহার করবেন। যা করেছি সেটা মেয়ের জন্য করেছি, তাও মেয়েকে নিয়ে যেতে এসেছি, এমন কিছু অপরাধ করিনি আমি। এর মধ্যেই রাজরানী ভাবে কি করে স্বয়ংকে ভালো করে তুলবে। এদিকে স্বয়মের অপারেশন শেষ হয়েছে, তখনই চলে এসেছে ডাক্তারবাবু আর জিজ্ঞেস করে রাজরানী যে কেমন আছে আমার ছেলে। ডাক্তার বলে, দেখুন আমি মিথ্যে কথা বলতে পারবো না, গুলিটা আমরা বার করেছি ঠিকই, অনেকটাই ব্লাড বেরিয়েছে, ক্ষতটা যেহেতু অনেকটা, এখন একটু সময় না গেলে আমরা কোনোভাবেই নিশ্চিন্ত হতে পারবো না। আর এটা শোনার পর রাজরানী বুঝতে পারে স্বয়মের লাইফ রিস্ক আছে। তখনই বারবার করে বলতে থাকে রাজরানী যে আমার ছেলের যেন কিছু না হয়। এর মাঝখানেই দেখা যায় জুঁইয়ের বন্ধুরা বলে, ম্যাডাম একটা কথা বলার ছিল, স্বয়ং কিন্তু টার্গেট ছিল না, টার্গেট ছিল জুঁই। জুঁইকে মারার চেষ্টা করা হয়েছিল, আমরা নিজেরা দেখেছি, আর স্বয়ং জুঁইকে বাঁচাতে গিয়ে নিজে ঘায়েল হয়ে গেছে, এটা কিন্তু আমরা সবাই দেখেছি। কাজল ঘোষাল বলে, কি বলছো কি তোমরা? তখনই স্টুডেন্টরা বলে, হ্যাঁ আমরা যা বলছি তা একদম ঠিক কথাই বলছি, কোনো কিছু ভুল বলছি না ম্যাডাম। তখনই কাজল ঘোষাল ভাবে যেভাবেই হোক আবারও কেসটা তদন্ত করতে হবে। এদিকে স্বয়ংকে নিয়ে যাচ্ছে বেডে দেওয়ার জন্য, খুবই ভেঙে পড়েছে রাজরানী মুখার্জি। আর এর মধ্যেই সব সিসিটিভি ফুটেজগুলো একবার চেক করতে থাকে কাজল ঘোষাল, আর সেখানে সাক্ষী মানে কাজল ঘোষালের যে দিদি সাক্ষী, তার ভিডিওটা সামনে চলে আসে। এরপরেই সাক্ষীর বাড়িতে চলে যায় কাজল ঘোষাল আর বলে, তুই স্বয়ংকে না, তুই জুঁইকে মারতে চেয়েছিলিস কেন, কিসের জন্য বল? চুপ করে থাকবি না দিদি, সঠিক প্রশ্নের উত্তরটা দে, কেন বাড়াবাড়ি করছিস, কেন ক্রাইম করছিস? সাক্ষী তখন বলে, তুই বিশ্বাস কর কাজল, আমি কাউকে মারিনি, আমি ওখানে গিয়েছিলাম ঠিকই, কিন্তু কাউকে মারতে যাইনি, আমি অন্য কারণে গিয়েছিলাম। কিন্তু কাজল ঘোষাল সাক্ষীকে চাপ দিতে থাকে যাতে সাক্ষী নিজের মুখেই সমস্ত সত্যিটা স্বীকার করতে পারে। আর এদিকে ভূমিকা তো পুরোপুরি অবাক হয়ে যায় যে সাক্ষী গিয়েছিল জুঁইদের স্কুলে, সেটা বাড়ির কেউ জানে পর্যন্ত না, আর এমন অ্যাক্টিং করলো যে বোঝাই যায়নি সত্যিটা। কিন্তু কাজল ঘোষাল নিজের দিদি বলে ছেড়ে দেয় না, বারবার করেই সেই প্রেশার দিতে থাকে যাতে সত্যিটা বলে। অন্যদিকে জুঁই আইসিইউ ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার করে দেখতে থাকে স্বয়ংকে, আর বুঝতে পারে স্বয়ং না থাকলে জুঁই আজকে আর বেঁচেই থাকতো না।